গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি, বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা সওয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে। আমরা মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে, সে ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনোটাই থাকে না। অতি কথন তো একটা আছে। জনাব হাসান আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা ডক্টর জাহিদুর রহমানের টেক শুনবো, মানে আমাদের অনুষ্ঠানে জাহেদ টেক শুনবো। ডক্টর রহমান। ধন্যবাদ। আমি জাতির পিতা ইস্যুতে আসি। আমি একটু অন্য দু একটা, অন্তত আমাদের এখানে প্রচুর আলোচিত হচ্ছে, এবং যে উপদেষ্টা আমাদের মিস্টার নাহিদ যে কথাটা বলেছেন, আমাদের ফাউন্ডিং ফাদার্স আছে, এই কথাটা আমি বহুদিন থেকে নিজেও বলছি, বহু বছর থেকে বলছি। আমি আরেকটা প্রশ্নের একটা জবাব দিয়ে দিতে চাই। আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কথা বলছি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় নাম কে এবং তার সমান কেউ আছে কিনা? আমি মনে করি সবচেয়ে বড় নাম শেখ মুজিবুর রহমান, এবং ওনার সমান কেউ আছে বলে আমি মনে করি না। এটা একদম ক্লিয়ার জবাব। কিন্তু এরপর যে কথাগুলো কথা বলতে চাই, আমেরিকাতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য, আমি সরি, আমি কিন্তু উনি না, আমি কাউকে তার খেতাব দিয়ে ডাকতে পছন্দ করি না। আমি অগ্নিকন্যা বলি না, আমি বঙ্গতাজও বলি না। সো এটাকে একটু অন্যভাবে না দেখাই উচিত হবে। তো আমরা বরং শেখ সাহেব, মুজিবর, এগুলো আমাদের অনেক কাছের শব্দ ছিল এক সময়, এটাই থাকা উচিত। তো যেটা বলছিলাম, উনি যা করেছেন তার চাইতে সম্ভবত, ইফ আই এম নট রং, মানে বেশি না হলে সমান না, বরং কিছুটা বেশি হয়তো করেছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার জন্য। উনি মানুষকে অর্গানাইজ করার কাজ তো করেছিলেনই, তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বহু জায়গায়। কিন্তু খেয়াল করব আমরা, আমেরিকাতে শেষ পর্যন্ত এটাও ডিবেট আছে, আমেরিকার ফাউন্ডিং ফাদার কতজন, 7 জন না 10 জন নাকি আরো বেশি? তাদের সেই বিখ্যাত 3টা চুক্তিতে যতজন সাইন করেছেন, কাজ করেছেন, সেই সংখ্যাও ধরার একটা টেন্ডেন্সি আছে ফাউন্ডিং ফাদার্স হিসেবে। সো এই ডিবেট শেষ হয় নাই। ওয়াশিংটনকে ফাদার অফ হিজ কান্ট্রি এরকম বলার একটা চর্চাও আছে, অনেকেই সেটা মানেন, আবার অনেকে মানেন না, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। সো ইতিহাসে কোন মানুষটাকে আমরা কতটুকু দেখব, কিভাবে দেখব, তাকে ফাদার অফ দ্য নেশন বলবো কিনা? খেয়াল করি, ওয়াশিংটন ফাদার অফ দ্য কান্ট্রি, ফাদার অফ হিজ কান্ট্রি, কথাটা এভাবে বলা হয়। কিন্তু আমাদের নেশনের ফাদার উনি, এবং সেটা কোন নেশন? এটা কি বাঙালি নেশন? কারণ ওনারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন। সো বাঙালি জাতি আরো বহু বহু পুরনো জাতি। আর যদি উনি বাঙালি জাতির পিতা হয়ে থাকেন, তাহলে কতগুলো প্রশ্ন তৈরি হয় যে আমাদের এই ভূমিতে তো সবাই বাঙালি না, এর মধ্যে অবাঙালি মানুষ আছেন, সংখ্যা যতই হোক না কেন। একটা আধুনিক লিবারেল রাষ্ট্র যেটা স্বপ্ন আমি দেখি, সেখানে সেইভাবে এদেরকে আদার করে দেয়া যায় না। সো আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা যদি এখন সেই আলোচনাগুলো করি, নাম সমান না, কিন্তু গুরুত্বপূর্ণ নাম তাজউদ্দিন আহমেদ আছে। আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে নেওয়ার কথা বলছেন, কিন্তু তাজউদ্দিন আহমেদকে স্বীকৃতি দিতে সমস্যা কি ছিল? তাজউদ্দিন আহমেদকে যুদ্ধের সময় আমাদের অত্যন্ত টাফ একটা সময় নেতৃত্ব দেননি। আপাতমস্তক আওয়ামী লীগার ছিলেন, জেল হত্যা মামলায় জীবন দিয়েছেন। ডক্টর রহমান, আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। মানে আমার এই কথা বলতেও আমার কোনো আপত্তি নাই। আপনি যদি দুর্নীতির কথা দিয়ে বলেন, ক্ষমতার কুক্ষিগত করার কথা দিয়ে বলেন, এমনকি স্তুতিও কুক্ষিগত করার ক্ষেত্রে শেখ হাসিনার জুরি বাংলাদেশে মেলা ভার, এটাই ঐতিহাসিকভাবে এটা একটা অসম্ভব। কিন্তু আমি 1971 সালের পাটাতনে দাঁড়িয়ে আমি জর্জ ওয়াশিংটনের সাথে তুলনাটা যদি ডক্টর রহমান আপনি সবচেয়ে ভালো করতে পারবেন, হয়তো হাইন্ডসাইট আমরা যদি দেখি, জর্জ ওয়াশিংটন না থাকলেও হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে সেই উপনিবেশিকতা বিরোধী আন্দোলন হতো। কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কি আসলে 1971 মুক্তিযুদ্ধ কোনো কিছু আসলে চিন্তা করা যায় কিনা, শেখ মুজিবুরকে রিপ্লেস করে কি এটা আর কখনো চিন্তা করা যায় কিনা, আমি ওই জায়গাটা থেকে দেখতে বলতেছি। মানে ব্যাপারটা তো আসলে ইতিহাসের পাকে চক্রেই একটা একক লোকের উপর এটা দায়টা বর্তাইছিল কিনা, সেইটা আমি দেখতে চাইতেছি। পরে সেটা এক্সিকিউশন ওয়াইজ তাজউদ্দিন সাহেব ভালো করেছে, সৈয়দ নজরুল ভালো করেছে, সে ঠিক আছে। জি না, খালেদ ভাই, আমি কিন্তু আপনাকে এই কথা শুরুতে খুব স্পষ্টভাবে বলেছি। আমাকে যদি হিস্ট্রি যতটুকু আমি বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, এখানে একটু বলে রাখা ভালো, অবজেক্টিভ হিস্ট্রি বলেও আসলে কিছু নাই। অবজেক্টিভ হিস্ট্রি আসলে কল্পনাতেই বসবাস করে। আমরা যা জানি কতগুলো সাবজেক্টিভ হিস্ট্রি, এর ভিত্তিতেও আমি বিভিন্ন দিক থেকে যখন বোঝার চেষ্টা করেছি, আমি সত্যিই মনে করি উনি সবচেয়ে বড় নাম। কিন্তু আমি প্রায় একটা কথা বলছি, এই ন্যারো ডাউন করার চাইতে আমাদের এই জাতির এই লড়াইয়ে দীর্ঘ সময় যারা তাদের জায়গা থেকে লড়াই করেছেন, মাওলানা ভাসানীর একটা দীর্ঘ লড়াই আছে, আমরা সময় নাই, উনি কি করেছেন অনেকেই জানেন, আমিও আমার যদ্দূর জানি বলতে পারবো। এরকম করে সিরাজুল আলম খানের গুরুত্বপূর্ণ রোল আছে এই মুভমেন্টে। ইভেন আমাদের 2 ছাত্র নেতা 7ই মার্চের ভাষণের আগে একজন ইশতেহার পাঠ করছেন, আর একজন পতাকা উত্তোলন করছেন, মানে কি সব দুঃসাহসী কাজ করছেন। এইরকম আরো অনেকজন মানুষ আছে যাদেরকে আমার মনে হয় একত্র করে, এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন, এর মধ্যে
কোন নামটা সবচেয়ে বড়, এটা আনডাউটেডলি আমার বিচার এটা শেখ মুজিবুর রহমান। এবং আমি এটুকু যোগও করতে চাই, আমি ইতিহাস যতদূর পড়েছি আমি ওইভাবে দেখিনি। আসলে আমার পারসেপশন হচ্ছে এই ভূমির স্বাধীনতা উনি চেয়েছেন আমি মনে করি না। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই জাতি, এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে নেমে গেছেন শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে। এটার জন্য জেনুইন ডকুমেন্টও আছে। আমরা অনেকগুলো ডকুমেন্টারিতে রিয়েল ফুটেজ দেখেছি যেখানে মুক্তিযোদ্ধারা অ্যাকশনে যাওয়ার আগে, অভিযানে যাওয়ার আগে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছেন। সুতরাং এই যুদ্ধটা তার নামে হয়েছে, তিনিই প্রধান ব্যক্তিত্ব, এ নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। কিন্তু উনি যদি না থাকতেন, আমরা 71 সালে স্বাধীন নাও যদি হতাম, আমাদের স্বাধীনতা যে আর হতো না আমি সেটা বিশ্বাস করি না। ওয়াশিংটনের রোল, আমি আবারও বলছি, ওয়াশিংটনও যদি না থাকতেন আমিও একইভাবে মনে করি না যে সেই সময় না হয়ে এটা আরো পরে হতো। একইভাবে হতে পারতো। শেখ মুজিবুর রহমান 66 থেকে বিশেষ করে 6 দফার পর থেকে যেভাবে অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন, যেভাবে তিনি মানুষকে মোটামুটি তার সেই বিখ্যাত তর্জনী দিয়ে মানুষকে দিয়ে অনেক কিছু, হি বিকেম এ কাল্ট। সো এটা আমাদের ফ্যাসিলিটেট করেছে এবং 71-এ আমাদের স্বাধীন হওয়া হয়েছে। কিন্তু এটা যে উনি না থাকলে হতো না এবং কিছুদিন পরও হতো না আমি মনে করি না, কারণ পাকিস্তান একটা অস্বাভাবিক স্টেট ছিল, এই দুই প্রান্তে দুটো স্টেট একসাথে থাকতে পারতো বলে আমি বিশ্বাস করি। ডক্টর জাহিদুর রহমান অত্যন্ত চমৎকার বলেছেন, সেই জন্য এই বিষয়ে আমি মনে করি যে আমি পরবর্তী প্রসঙ্গে যেতে পারি। আমি একটু জনাব হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে যেতে চাই যে গত কয়েক বছর ধরে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করে আসছে, এরই অংশ হিসেবে তাদের বড় একটি অংশ ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট কর্মসূচি পালন করেছে। এখন ভারত থেকে কোটি কোটি ডিম আনা হচ্ছে, কাঁচামরিচ আমদানি করা হচ্ছে, ইলিশ পাঠানো হচ্ছে। এগুলি বর্জনের আহ্বান থেকে কি এই সরকার সরে এসেছে বলে মনে হয়, না কি? জনাব হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? দেখুন, এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে ভারত সবসময় আওয়ামী প্রিজম দিয়ে দেখেছে। মানে আওয়ামী প্রিজমের দৃষ্টিতে বাংলাদেশকে ভারত দেখেছে। এবং ভারত যে জিনিসটা বাংলাদেশকে মনে করে যে যদি আওয়ামী লীগ না থাকে বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামপন্থী একটা দেশ এবং একটা বিএনপি পন্থী একটা দেশ। এখন এই জায়গায় পণ্য ডাকের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে পণ্য ডাকের বর্জনের ডাকের যেই সেটা তাৎপর্য একটা ছিল। দেখেন, ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা কমার্শিয়াল সম্পর্কের একটা দিক, কালচারাল সম্পর্কের একটা দিক। এখন ভারতের সাথে আমাদের যে অস্বস্তির জায়গায় কয়েকটা বিষয় আছে। এক নম্বর বিষয় হচ্ছে ভারত সব সময় মনে করে, যেমন রাশিয়া যে কাজটা করে, রাশিয়া ভাষাভাষী পৃথিবীতে যত মানুষ আছে রাশিয়া মনে করে তাদেরকে সেভ করা হচ্ছে, রাশিয়ার এটা একটা মেসায়া কমপ্লেক্স, যে আমরা বলেছিলাম যে এটা তাদের দায়িত্ব। ঠিক একইভাবে ভারত মনে করে যে বাংলাদেশে যেই আমাদের হিন্দু ভাইরা রয়েছে তাদেরকে সবকিছুতে ব্লাইন্ডলি তাদেরকে শেল্টার দেওয়া, এটা তাদের কাজ। এখন সেটা করতে গিয়ে হিন্দুদের অবস্থান বাংলাদেশে খুব সংকটাপন্ন একটা অবস্থা। ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা পোর্ট্রে করার দায়িত্ব, সেটা 2 ধাপ এগিয়ে গিয়ে ভারত এই কাজটা সবসময় করে থাকে। এই কাজটার কারণে কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহ আপনি বলছেন যে ভারত 2 ধাপ এগিয়ে গিয়ে যেটা করে, আমি যদি 2 ধাপ পিছিয়ে নিয়েও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা যা কিছু হয়েছে, আমি আপনার এগুলি মুখস্থ, আপনি বিভিন্ন জায়গায় বলেন, আমি আর বারবার করে বলছি না। সেই মানে গত 7-8 বছরের মধ্যে রামু থেকে শুরু করে কুমিল্লা মন্দির ভাঙা, এই বছরও নানা ধরনের ঘটনা, আওয়ামী লীগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার। মানে ব্যাপারটা যদি এরকম হইতো, তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো, ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল, কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স্ট সাফারার জমি জমার দিক দিয়ে নানাভাবে। দেখেন না, আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্ড সাফারের, সেটা আপনি অ্যাকনোলেজ করছেন, কিন্তু আওয়ামী লীগ তো সবসময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে, একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত করেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি, আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি নিয়ে সংখ্যালঘুরা ভয়ে থাকে, আর যখন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তখন তাদের জান নিয়ে তারা সংকটে পড়ে, তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে। খালেদ ভাই, আমি শেষ মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি বলেন আমার জন্য সুবিধা হয়। আমি সেন্টেন্সগুলো কমপ্লিট করি কাইন্ডলি প্লিজ। দেখেন, আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সবসময়, এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে, মিডিয়া এখানে ফয়েলিং করেছে, যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত সংখ্যালঘুরা নিরাপদ থাকবে। এখন আপনি বাংলাদেশে
ভারতের যেই এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন? অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি। আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সব সময় এই ভোট ব্যাংকে, মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফুয়েল করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি, আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো, আমি হচ্ছে সবসময় তুমি শেল্টার দিব। এখন খালিদ ভাই, আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে, এই বক্তব্যগুলা কিন্তু গত 16 বছর ওইভাবে আসে নাই। সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু। এখন কিন্তু হাসান সরি, আবারও আপনার বাক্য শেষ করার আগে আমি একটু বলি, হাসান আপনি বাক্য শেষ করার আগে বলি যে আপনার এই কথা কি ঠিক গত 16 বছরে সেটা আসে নাই? আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন। তিনি কিন্তু আমরা মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে। কিন্তু যেটি আওয়ামী লীগের ন্যারেটিভ, আমি আপনার সাথে একমত, ডক্টর রহমান এটা আরো ভালো বলতে, আওয়ামী লীগের যেটি ন্যারেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা, যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা, সেটি তো আওয়ামী লীগ না থাকলে আরো বেশি হয়েছে। সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি। এই ব্যাপারটি কি আপনি আসলে অ্যাকনলেজ করেন কিনা? দেখেন, আপনি যেভাবে রানা দাশগুপ্তের কথাটা বললেন, ঠিক একইভাবে মোমেন সাহেব কিন্তু ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন, আমরা হচ্ছে আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনরিটির যে শেল্টারটা, সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফগার্ড হিসেবে আমরা ভূমিকা পালন করব। এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখেছি মাইনরিটির যে একটা বিশাল থাকবে, মানে ইনফ্লুয়েন্স থাকবে, সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসেবে চিন্তা করেছে। এখন আপনার যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে আসে, তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল, আসলে কি মানুষ এই 16 বছরে ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগের যত নেকেড ডিসিশন ছিল, যত ইলিগ্যাল ডিসিশন ছিল, সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগেলি একদম নেকেডলি হচ্ছে সাপোর্ট দিয়েছে। সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসাবে, স্ট্রিট ভয়েস হিসাবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম করার আমরা সুযোগ পেয়েছি, আমরা সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি। এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যেই কর্মসূচিগুলো ছিল একদম লাস্ট স্টেজ পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো রাইট, অন্তর্বর্তীকালীন সরকার কি সেই রকম রাজপথের ভারত বিরোধিতা আপনি যেটাকে বলছেন সেদিকে কি থেকে কি একটু সরে আসছে কিনা, কি মনে হয়? দেখেন, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে, আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি, উনি ইন্ডিয়ান এক্সপ্রেসে উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে। এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক? আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক, আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি, এগুলা কিন্তু ভারত আমাদেরকে এই যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে, এটা কিন্তু হেল্প না, এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশে হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে। সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি স্থিতিশীলতা আসা উচিত এবং ইন্টারডিপেন্ডেন্সি গুলো সেটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত।